এখন ঠিক আছে। দেখেন এবারে রাজস্ব রাজস্ব এই বাজার একটু জানালা চাপাই দাও। রাজস্ব রাজস্ব আয়ের লক্ষ্য লক্ষ্য কিন্তু 3,89,000 কোটি টাকা। 3,89,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য এটা। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভ্যাট আর একটা হলো ট্যাক্স। তো ভ্যাট ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা আমরা পারি। কিন্তু ভ্যাটেরই একটা কনসেপ্ট আছে ভ্যাস, ভ্যালু অ্যাডেড সার্ভিস। ভ্যালু অ্যাডেড সার্ভিস, এই ভ্যালু অ্যাডেড সার্ভিস বলতে বোঝায় যে একই খরচে বাড়তি সেবা। এটা সাধারণত প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আপনি মোবাইলে নেট ক্রয় করেন, কিন্তু মোবাইলে নেট ক্রয় করেন, আপনি কিন্তু নেট ইউজ করেন না। আপনি কিন্তু মানে শুধুমাত্র মোবাইলে কথাই বলেন না, আপনি কিন্তু নেটও ইউজ করেন। অর্থাৎ আপনি ফোনে টাকা ভরেন, সেখান থেকে শুধু কথাই বলেন না, আপনি ওটা দিয়ে মানে ইন্টারনেট, আপনি ইন্টারনেটে কথাও বলতে পারেন, ছবি পাঠাতে পারেন। অর্থাৎ একই খরচে বাড়তি সেবা, এটা প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাক, এই ভ্যাট ভ্যাট আইন হয় 9 জুলাই 1991, আর ভ্যাট চালু হয় কিন্তু 1 জুলাই। অর্থাৎ চালু হয়েছে পরে, কিন্তু আইনটা হয়েছে, আর চালু হয়েছে আগে, আইন হয়েছে পরে। যেমন আপনার ঢাকা থেকে ঢাকা, ঢাকা থেকে ঢাকা, এটা হয়েছে কিন্তু 1982-তে, কিন্তু আইনটা হয়েছে কিন্তু 88-তে। অষ্টম সংশোধনী হয়েছে কত? 88-তে। তা সেক্ষেত্রে 88-তে আইন, 1988-তে আইন হয়, 1988-তে আইন, অষ্টম সংশোধনী, কিন্তু ঢাকা থেকে ঢাকা হয় 1982 সালে। সেই রকমেরই এটাও এরকমের। আর ভ্যাট দিবস হলো 10 ডিসেম্বর। আগে 10 জুলাই ছিল, এখন 10 ডিসেম্বর। আর এই ভ্যাটের স্তর হলো 4টি। ভ্যাটের স্তর হলো হ্যাঁ, ভ্যাটের স্তর 4টি। না, দেখা যায় না, দেখা যায়। ভ্যাটের স্তর স্তর হলো 4টি: 5, 7.5, 10 এবং 15%। 5, 7.5, 10, 15%। এবং এটা কিন্তু এবং ও 15%, 5%, 7.5%, 10% এবং 15%। এটা হলো ভ্যাটের স্তর। এবং এই ভ্যাট হলো আয়ের প্রধান উৎস। বাংলাদেশের আয়ের প্রধান উৎস হলো ভ্যাট। আয়ের প্রধান উৎস হলো ভ্যাট। আয়ের প্রধান খাত হলো রাজস্ব, রাজস্বের প্রধান উৎস হলো ভ্যাট। আর ভ্যাটের অন্তর্ভুক্ত যে 4টা প্রতিষ্ঠান, আমি আগের ক্লাসেও বলছি, গতকালকেও বলছি: গুগল, মাইক্রোসফট, আমাজন এবং ফেসবুক। যেদিন থেকে ভ্যাট চালু হয় ওই দিন থেকে কিন্তু মুক্তবাজার অর্থনীতি চালু হয়। এই দিন থেকে কিন্তু মুক্তবাজার অর্থনীতি চালু। তাহলে বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1 জুলাই 1991 সালে। 1 জুলাই 1991। আপনি দিবস 3টা মনে রাখেন। কর দিবস কিন্তু 30 অক্টোবর, পরীক্ষা দিবেন তার পরের দিন। 30 অক্টোবর কর দিবস। আর আয়কর দিবস, ইনকাম ট্যাক্স, এটা হলো 30 নভেম্বর। আর মানে
মূসক দিবস মানে মূল্য সংযোজন কর অথবা হলো ভ্যাট দিবস। মূল্য সংযোজন কর অথবা ভ্যাট, এই মূল্য সংযোজন বা ভ্যাট দিবস এটা হলো 10 ডিসেম্বর। তাহলে কর, আয়কর, মূসক বা ভ্যাট, এইটা হলো এই তিনটা গুরুত্বপূর্ণ দিবস। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা হলো মানে ভ্যাট কাকে বলে? বিক্রয় মূল্যের অতিরিক্ত অথবা বিকল্প হিসেবে যা গৃহীত হয় তাই ভ্যাট। বিক্রয় মূল্যের অতিরিক্ত অথবা বিকল্প হিসেবে যা গৃহীত হয় এটাই ভ্যাট। বিক্রয় মূল্যের অতিরিক্ত হিসেবে বাংলাদেশের আয়ের প্রধান খাত হলো রাজস্ব। আর রাজস্ব আবার কি আছে? রাজস্বতে অনেক কিছু আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে, টোল আছে, তারপর হলো আপনার এক্সাইজ আছে, তারপর হলো আপনার টেরিফ আছে, ডিউটি আছে, এগুলো সব হলো রাজস্ব। কিন্তু তার মধ্যে এই রাজস্বের প্রধান খাত কোনটা? ভ্যাট। তাহলে প্রধান খাত হলো রাজস্ব, আর প্রধান উৎস, এই রাজস্বের প্রধান উৎস ভ্যাট। এবং ভ্যাটটা এমন যে আয়ের প্রধান উৎস বলা হয়। রাজস্ব তো খাত, রাজস্বের অন্তর্ভুক্ত অনেকগুলো উৎস আছে, ভ্যাট, ট্যাক্স, টোল, এক্সাইজ, টেরিফ, ডিউটি, তার মধ্যে নিবন্ধন ফি, জরিমানা ফি, সেগুলো সবই রাজস্ব। আর এই রাজস্বের মধ্যে সবচেয়ে প্রধান যে উৎস, সেই উৎসটা হলো ভ্যাট। তাহলে আয়ের প্রধান উৎস বললে ভ্যাট, আর আয়ের প্রধান খাত বললে রাজস্ব। রাজস্বের মধ্যে অনেক কিছুই আছে, টেরিফ, এক্সাইজ, টোল, ভ্যাট, ট্যাক্স, ডিউটি, এগুলো সবই রাজস্বের অন্তর্ভুক্ত। তার মধ্যে ভ্যাটটা হলো প্রধান। আর মুক্তবাজার অর্থনীতি চালু হয় যেদিন ভ্যাট চালু হয়। রাজস্ব বোর্ড, এই রাজস্ব বোর্ড এটা প্রতিষ্ঠা কিন্তু 1972 সালে। এটা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্ভুক্ত। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্ভুক্ত। আর এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্ভুক্ত, মনে রাখবেন, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ 4টি। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হলো 4টি বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হলো 4টি। চারটি বিভাগের মধ্যে একটা হলো অর্থ বিভাগ, যেখান থেকে বাজেট ঘোষণা করে, অর্থ বিভাগ। আর একটা হলো ইআরডি, যেটা ইকোনমিক রিলেশন ডিভিশন, মানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যারা হলো বিভিন্ন দেশের সাথে বৈদেশিক কাজ করে থাকে। ইআরডি, অর্থনৈতিক সম্পদ বিভাগ। নাম্বার 3 হলো এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আর অর্থ মন্ত্রণালয়ের আরেকটা বিভাগ আছে, সেই বিভাগটা হলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটাই বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাগুলো দেখে। অর্থ বিভাগ একটা জেনারেল বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বৈদেশিক রিলেশনগুলো ইআরডির মাধ্যমে হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এটাকে আইআরডি বলে, ইন্টারনাল রিলেশন ডিভিশন। অভ্যন্তরীণ সম্পদ রিসোর্স ডিভিশন,
আইআরডি। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এই আর্থিক প্রতিষ্ঠান হলো বিএফআইডি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ডিভিশন। এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইনস্টিটিউট ডিভিশন, বিএফআইডি, ইআরডি, আইআরডি আর অর্থ বিভাগ। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হলো 4টি, আর মনে রাখবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ হলো 3টি। পরিকল্পনা মন্ত্রণালয়, এই পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ 3টি, আর অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হলো 4টি। আর একটু ছোট করে বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ কিন্তু 2টা, সুরক্ষা ও সেবা বিভাগ আর হলো শৃঙ্খলা বিভাগ। সুরক্ষা ও সেবা একটা, আর একটা হলো শৃঙ্খলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগ 2টা, পরিকল্পনা মন্ত্রণালয় বিভাগ 3টি, আর অর্থ মন্ত্রণালয় বিভাগ হলো 4টি। সো ভ্যাট দেখলেন, দিবস, গুরুত্বপূর্ণ দিবস হলো কর দিবস, আয়কর দিবস, তারপরে হলো মূল্য সংযোজন কর দিবস। রাজস্বের অন্তর্ভুক্ত অনেকগুলো ভ্যাট, ট্যাক্স, টোল মানে মাসুল। টোল মাসুলটা হলো আপনার যেটা পারাপারের জন্য ব্যবহার করেন, আপনি ব্রিজের জন্য দেন, অথবা হলো কোনো স্থান ব্যবহার করার জন্য সরকারকে টোল দেন। সরকার যখন আপনাকে জমি লিজ দেয়, সেই লিজের এগেনস্টে আপনি একটা টোল দেন। আর এক্সাইজ যেটা, এক্সাইজ হলো আপনার, এবারে এক্সাইজ দেখি, এক্সাইজ হলো আপনার আবগারি শুল্ক। আবগারি শুল্ক, এই আবগারি শুল্ক হলো দেশে উৎপাদিত পণ্যের উপরে যে কর দেন, দেশে উৎপাদিত পণ্যের উপর যে কর, দেশে উৎপাদিত পণ্যের উপরে যে কর দেওয়া হয় তাকে বলা হয় আবগারি শুল্ক। এই আবগারি শুল্ক যেমন আছে, আপনি ধরেন দেশে উৎপাদন যেগুলো হয় সেগুলোর উপর, ধরেন প্লাস্টিক পণ্য, এই প্লাস্টিক পণ্য এটার জন্য আপনি এক্সাইজ দিয়ে থাকেন। আর টেরিফ যেটা, এটা হলো বাণিজ্য শুল্ক। টেরিফ হলো বাণিজ্য শুল্ক, আমদানি রপ্তানি যে পণ্যটা হবে সেই পণ্যের উপরে আপনি যে ট্যাক্সটা দিবেন ওটাকে বলা হয় টেরিফ। টেরিফ বা বাণিজ্য শুল্ক, টেরিফের বাংলা হলো বাণিজ্য শুল্ক। TARIFF। আর টোল মানে হলো মাসুল, মাসুল। কিন্তু ট্যাক্সের মধ্যে এইটা খুব একটা গুরুত্বপূর্ণ ট্যাক্স, সেটা হলো সিন ট্যাক্স। সিন ট্যাক্স হলো যেটাকে পাপ কর বলা হয়, পাপ কর মানে অর্থাৎ নিষিদ্ধ পণ্য উৎপাদন করলে, মানে ক্ষতিকর পণ্য, ক্ষতিকর দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত কর দেওয়া হয়। অতিরিক্ত কর, ক্ষতিকর দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত কর মানে বেশি কর দিতে হয়। অতিরিক্ত বললে ভুল হবে, বেশি কর, বেশি কর প্রদান করা হয়, এটাকে বলা হয় সিন ট্যাক্স। বেশি কর প্রদান করে, অর্থাৎ এটা নিরুৎসাহিত করা হয় যাতে সেটা উৎপাদন না করে, যাতে সে এটা উৎপাদন না করে। এই জন্য এই ক্ষতিকর দ্রব্য উৎপাদন নিরুৎসাহিত করার জন্য বেশি, যেমন সিগারেট তৈরি করে, এই সিগারেট তৈরি, এটার জন্য এই সিন ট্যাক্স আরোপ করা হয়, পাপ কর। আর যেটা হলো সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ট্যারিফ বা সম্পূরক শুল্ক, এই সম্পূরক শুল্ক এটা হলো মানে শুল্কের অতিরিক্ত শুল্ক, শুল্কের অতিরিক্ত শুল্ক। এটা হলো আবগারি শুল্ক। এখন বলতে পারেন যে ভাই আবগারি শুল্কটা আবার কি, সরি সম্পূরক শুল্কটা কি? সেটা হলো যে কিছু সরাসরি শুল্ক নেয় না, মানে পরোক্ষ কোনো কর আরোপ করা হয়, এটা সম্পূরক শুল্ক। ধরেন এখন সরকারের সরকারের ধরেন আপনি প্রচুর পরিমাণে সে দিয়েছে, মানে সুবিধা দিয়েছে এই বছর পোশাক শিল্প দেয়, পোশাক শিল্প মালিকদেরকে প্রচুর পরিমাণে সে সুবিধা দিয়েছে, কম মূল্যে বিদ্যুৎ দিছে, তারপরে কর্মচারীদের বিলের জন্য 5,000 কোটি টাকা তাদেরকে দিয়েছে, মানে প্রণোদনা দিয়েছে, বিদেশে বাজার সৃষ্টি করার জন্য সরকার চুক্তি করেছে। তারপর হলো আন্তর্জাতিক
সে জিএসপি সুবিধা পাওয়ার জন্য চুক্তি করেছে, পিটিএ করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। এই বিষয়গুলোর ফলে কিন্তু বাংলাদেশের যে পোশাক কারখানা তো সরকারি না, তাহলে এই পোশাক কারখানা যারা পোশাক রপ্তানি করে তারা কিন্তু আয় করতেছে। তখন সরকার চিন্তা করলে এত সুবিধা তাদেরকে দিলাম, আমরা এখানে এই শুল্কের বাইরে আমরা একটা অতিরিক্ত শুল্ক আরোপ করি, সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক হলো অতিরিক্ত শুল্ক, যে শুল্কটা নির্ধারিত, ট্যাক্স, টেরিফ, টোল সব আছে, এরপর অতিরিক্ত একটা পরোক্ষ শুল্ক, মানে হুদাই একটা মনে করেন একটা টেবিল তৈরি করা। অর্থাৎ আপনার মনে করেন পোশাক রপ্তানি হচ্ছে, বললো যে এখানে প্রত্যেকটা ঘাটে একটা অতিরিক্ত টাকা দিতে হবে, নাম দিল আপনার ভ্যাস, বা নাম দিল মনে করেন আপনার নাম দিল মনে করেন একটা সার্ভিস ফি, এরকম একটা নাম দিয়ে অতিরিক্ত শুল্ক নিলে তাকে বলা হয় সম্পূরক শুল্ক। সিনট্যাক্স হলো পাপকর। পাপকর মানে ক্ষতিকর দ্রব্য উৎপাদনের জন্য যেটা দেয়া হয়। আর কর হার তো মনে আছে, কর হার অবশ্যই মনে আছে, আমাদের সাধারণ মানুষের 3 লাখ টাকা, আর নারীদের হলো 3,50,000 টাকা, আর নারী এবং বৃদ্ধ অর্থাৎ 65 বছরের বেশি যারা, তারা এটা, আর প্রতিবন্ধী তারা জানেন আপনি 4,50,000 টাকা, আর মুক্তিযোদ্ধা যারা তারা হলো 4,75,000 টাকা। এই হলো তাদের মানে কর হার। এক্সাইজ হলো আবগারি শুল্ক, দেশে উৎপাদিত পণ্যের উপর যে কর। ওকে, সিনট্যাক্স, পাপকর। এবারে ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থা আপনাদের এখানে একটা সবসময় থাকে তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংককে বলা হয় শিডিউল ব্যাংক। এ ব্যাপারে আপনারা অনেক পড়াশোনা করেন। শিডিউল ব্যাংক হলো 61টা, কিন্তু নন শিডিউল ব্যাংক, অতফসিলি ব্যাংক বা নন শিডিউল ব্যাংক, এরকম আর আছে 5টি। 5টি ব্যাংক আছে যারা হলো নন শিডিউল ব্যাংক, যেমন আনসার বিডিবি ব্যাংক, আনসার বিডিবির যে ব্যাংকটা আছে। তারপরে কর্মসংস্থান ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক। তারপরে গ্রামীণ ব্যাংক, এরা কিন্তু তফসিলি ব্যাংক না, তফসিলি ব্যাংকের বাইরে। এরপর আছে কুষ্টিয়া একটা ব্যাংক আছে, জুবিলি ব্যাংক। জুবিলি ব্যাংক যেটা হলো কুষ্টিয়া, কুষ্টিয়া জুবিলি ব্যাংক, এটা গ্রামীণ ব্যাংক কিন্তু। আনসার ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলি ব্যাংক। গ্রামীণ ব্যাংক আর একটা হলো পল্লী সঞ্চয় ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংকটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রতিষ্ঠা কিন্তু 2014 সালে। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা 2014 সালে। পল্লী সঞ্চয় ব্যাংক 2014 সালে হয়। এই ব্যাংকটা কিন্তু নন শিডিউল ব্যাংক। তাহলে তফসিলি ব্যাংক হলো 61টা। আরেকটা বিষয় হলো যে বাণিজ্যিক ব্যাংক যদি বলে, বাণিজ্যিক ব্যাংক ওই 61টা ব্যাংকের মধ্যে, এরা কিন্তু বাণিজ্যিক ব্যাংকও হবে না, এরা বাণিজ্যিক ব্যাংক নয়, এরা একটাও বাণিজ্য ব্যাংক নয়, বাণিজ্যিক ব্যাংক নয়। পরীক্ষায় কিন্তু আসবে ওই যে কোনো 5টার মধ্যে একটা থাকবে। ওরা বাণিজ্যিক ব্যাংকও না, ওরা নন শিডিউল, ওরা শিডিউল ব্যাংকও না, বাণিজ্যিক ব্যাংকও না, ওরা নন শিডিউল ব্যাংক। ওরা জাস্ট একটা ব্যাংক মনে করেন। অর্থাৎ তাহলে ব্যাংক কয়টা, এখানে 61, আর এখানে ধরেন 5, এই 66। আর মাদার হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংক, ও তো আর এখানের সাথে হবে না। মাদার হলো বাংলাদেশ ব্যাংক। এখন বাণিজ্যিক ব্যাংক কিন্তু 58টা, 58টি। তাহলে এখানে শিডিউল ব্যাংকের মধ্যেই কিন্তু বাণিজ্যিক ব্যাংক আছে। তাহলে বাণিজ্যিক ব্যাংক 9 কে, 3টি। সেই 3টি কে কে, মানে তফসিলিভুক্ত কিন্তু বাণিজ্যিক ব্যাংক 9 3টা। যেমন একটা হলো আপনার কৃষি ব্যাংক, যেটা 1972 সালে হয়েছে, কৃষি ব্যাংক 1972। আর একটা রাকাব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব। রাকাবটা হয়েছে খুব লেটেস্ট।
রাকাবটা হয়েছে 1987 সালে, রাষ্ট্র রাকাব 1987। আর একটা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। এই প্রবাসী পিকেবি যেটা 2010 সালে হয়, প্রবাসী কল্যাণ ব্যাংক। আসলে বেসিক্যালি এরা হলো রাষ্ট্রায়ত্ত বিষয়িত ব্যাংক। এরা রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। এখন দেখেন, বাণিজ্যিক ব্যাংক হলো 58টা, আর বাণিজ্যিক ব্যাংক নয় হলো 3টা। তাহলে এই 3টা ব্যাংক কি? রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। এখন দেখেন, এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে 9টি আছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক। তাহলে বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে 9টা, বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে 9টা। কোনো কোশ্চেন আছে আপনাদের? পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর হলো সরাসরি আপনার ইনকামের উপরে যেটা হবে, যেমন আপনার আয়করের উপরে হয়। আর পরোক্ষ কর হলো যেমন ভ্যাট। ভ্যাট হলো পরোক্ষ কর, যেটা হলো আপনার দৃশ্যমান না। এটা দৃশ্যমান না, মানে ঘুরিয়ে নেওয়া হয়, অর্থাৎ সরাসরি আপনার ইনকামের উপরে বা আয়ের উপরে হয় না। পরোক্ষ করটা হলো যে অন্য নামে হয়, করটা নেয় কিন্তু করটা অন্য নামে নেয়, সেটা পরোক্ষ কর হবে। 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। আর এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি বলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু আবার 6টা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো 6টি। শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো সেই 6টি। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টা কে কে? রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টা, সেই ব্যাংকটা হলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এই 4টা পাইলেন। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। আর একটা হলো এই 4টার বাইরে আরেকটা হলো বিডিবিএল, একটা হলো বিডিবিএল, আর একটা হলো বেসিক ব্যাংক। বিডিবিএল ব্যাংকটা রাষ্ট্রায়ত্ত হয়েছে অনেক পরে, 2009 সালে এই ব্যাংকটা প্রতিষ্ঠা। এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয় 2018-19 সালের দিকে। আর একটা হলো বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক। তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো 6টি, আর রাষ্ট্রায়ত্ত বিষয়িত ব্যাংক হলো 3টি। দ্যাট মিনস এই 9টা ব্যাংকই হলো সরকারি ব্যাংক। তাহলে সরকারি ব্যাংক কয়টা? সরকারি ব্যাংক হলো 9টা। তাহলে সরকারি ব্যাংক 9টা, এই বাংলাদেশ ব্যাংক ছাড়া। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো 6টি, আর রাষ্ট্রায়ত্ত বিষয়িত ব্যাংক হলো 3টি। রাষ্ট্রায়ত্ত বিষয়িত ব্যাংক হলো 3টি। 3টি তো আগেই বুঝছেন, ওই যে ওইটা কৃষি ব্যাংক, রাকাব এবং প্রবাসী কল্যাণ। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো 6টা। এই সরকারি ব্যাংক হলো এই 6 আর 3 9টা, বিদেশি ব্যাংকও 9টা, সরকারি ব্যাংকও 9টা। তাহলে তফসিলি ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক। এই তফসিলি ব্যাংক বলা হয় বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের সবকিছু তারা মেনে চলে। আর সরকারি সরকারি নিয়ম বা বিধি মেনে চলবে এই আনসার, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলী ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। এগুলো সরকার নির্দেশনা দিবে। সরকার মানে অর্থ মন্ত্রণালয় নির্দেশনা দিবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মানবে এরা, আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানবে এই ব্যাংকগুলো। তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশের ব্যাংক হলো 66টা, বাংলাদেশের তফসিলি ব্যাংক হলো 61টা, নন তফসিল ব্যাংক হলো 5টা, আর এই 61 ব্যাংকের মধ্যে বাণিজ্যিক ব্যাংক হলো 58টা। এই 58টা ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাংক হলো 9টি। আর এই বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে 3টি ব্যাংক, মানে তফসিলি ব্যাংকের মধ্যে 3টি ব্যাংক আবার বাণিজ্যিক ব্যাংক না। সেই 3টি ব্যাংক হলো, দেখেন 3টি ব্যাংক হলো কৃষি, রাকাব এবং প্রবাসী কল্যাণ। আর 6টি হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার মানে এই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এই 6টি ব্যাংক হলো রাষ্ট্রায়ত্ত, এই 3টা হলো রাষ্ট্রায়ত্ত বিষয়িত ব্যাংক, আর এই 3টা হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। তাহলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো 6টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি। আর এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে, এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাংক আছে 9টি। তাহলে এখন আপনি দেখেন, 58 থেকে যদি আপনি বিদেশি ব্যাংক 9টা মাইনাস করেন, তাহলে থাকে 49টা।
সেখান থেকে 6টা রাষ্ট্রায়ত্ত বাদ দেন, তাহলে থাকে 43টা। এই 43টি হলো বাংলাদেশের বেসরকারি ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টা। তাহলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43। আমার হিসেব কি ক্লিয়ার ভাই? হিসেবটা ক্লিয়ার? আমার মনে হয় হিসেবটা ক্লিয়ার ক্লিয়ার। ও একজন বলছেন ভ্যাটের স্তর হলো 4টা, করের স্তর করের স্তর অসংখ্য। কর্পোরেট কর আলাদা, ব্যক্তি শ্রেণীর কর আলাদা, এগুলো আসলে আসবে না। খামাখা ওগুলো পড়লে পড়া যাবে, কিন্তু পরীক্ষা আসবে না। আমি ক্লিয়ার? সংখ্যা বুঝাতে পারছি? সংখ্যা বুঝাতে পারছি আমি? এখন আমার দিকে তাকায় একটু বলেন তো, আমার দিকে তাকায় বলেন বলেন তো, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা? রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা? রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা? রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো, আবার বলি, মোট ব্যাংক 66। হ্যাঁ, 66 থেকে 5টা হলো নন তফসিল। এটা সরকারের অধীন, কিন্তু সরকারি না। সরকারের অধীন, সরকারি না, সরকার এখানে নিয়ন্ত্রণ করে। সরকার প্রয়োজনকে টাকা দিবে, ওর কাছ থেকে নিবে, কিন্তু সরকারি বিধি মেনে চলবে। এরকমের ব্যাংক আছে কয়টা? এরকমের ব্যাংক আছে হলো 5টা। তাহলে 5টা বাদ দিলে হলো তফসিলি ব্যাংক হলো 61টা। 61টা তফসিলি ব্যাংকের মধ্যে বাণিজ্যিক ব্যাংক হলো 58টা। এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আবার 3টা, মানে বাণিজ্যিক ব্যাংক 58টা, 3টা হলো বিশ্বায়িত ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বিশ্বায়িত ব্যাংক 3টা, কৃষি, রাখাব আর প্রবাসী কল্যাণ। আর এই বাণিজ্যিক ব্যাংক 58টা, তার মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো 6টা। আর যদি বলে সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি ব্যাংক কয়টা? সরকারি ব্যাংক হলো 9টা। ওদিকে বিদেশি ব্যাংকও 9টা। তার মানে আপনি বাণিজ্যিক ব্যাংক হলো 58টা, 58টা থেকে বিদেশি ব্যাংক যদি বাদ দেন তাহলে থাকে 49টা। সেখান থেকে আপনি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা মাইনাস করেন 43টা, তাহলে 43টা হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হলো 43। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43, আর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি। রাষ্ট্রায়ত্ত বিষায়িত ব্যাংক হলো 9টি, 3টি। রাষ্ট্রায়ত্ত বিষায়িত ব্যাংক হলো 3টি। যদি প্রশ্ন আসে যে শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি, তাহলে কিন্তু 9টি হবে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো 6টা, রাষ্ট্রায়ত্ত বিষায়িত ব্যাংক হলো 3টা। এখানে বিষায়িত বলে নাই, বাণিজ্যিক ব্যাংকও বলে নাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি ব্যাংক বললে কিন্তু 9টি হবে। সরকারি ব্যাংক বললে 9টি, বিদেশি ব্যাংক 9টি, বেসরকারি ব্যাংক 43টি। কিন্তু ব্যাংকের সংখ্যার চাইতে বিসিএস এ সাধারণত আসে কোন ব্যাংক কোনটা চালু করে, সেইগুলো বেশি আসে। এখন ব্যাংকের মধ্যে আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে। আর্থিক প্রতিষ্ঠান আছে কয়েকটা। আচ্ছা, ব্যাংকের মধ্যে আসি। ব্যাংকের মধ্যে আসলে আপনার এই 3টা বিষয় মনে রাখবেন। মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং চালু কিন্তু 2010, আর আইনটা হয়েছে কিন্তু 11 সালে। মোবাইল ব্যাংকিং আইন কিন্তু 11। আর এজেন্ট ব্যাংকিং চালু করছে, এই মোবাইল ব্যাংকিং প্রথম চালু করছে কিন্তু ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড চালু করছে। এজেন্ট ব্যাংকিং চালু হয় কিন্তু 2014 সালে। 14 সালে, এবং এটা চালু করছে প্রথম ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া চালু করছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং মানে হলো, এটা সবচেয়ে এখন জনপ্রিয় ব্যাংকিং। এটা হলো মানে আউটলেটের মতো, ব্রাঞ্চ, যেমন কোচিং এর ব্রাঞ্চ থাকে, ঠিক ওইরকম ব্যাংকের একটা ব্রাঞ্চ বিভিন্ন জায়গায়। ওই ব্রাঞ্চটা অর্থাৎ যেগুলো বাজারে, হাটে ঘাটে ছাতার নিচে বসে থাকে, সেখানে টাকা জমা দেয়। আবার শুধু জমা দিতে পারবে। এজেন্ট ব্যাংকিং কিন্তু জমা হয়, কিন্তু এখান থেকে উত্তোলন করা যায় না। আর গ্রিন ব্যাংকিং, এই গ্রিন ব্যাংকিং আইন, এটা কিন্তু 2011 সালে হয়। বাংলাদেশ ব্যাংক করে। আইন তো সব বাংলাদেশ ব্যাংক করবে,
নিঃসন্দেহে। গ্রিন ব্যাংকিং আইন করছে 2011 সালে। আর গ্রিন ব্যাংকিং এ আসলে এটা একসাথে চালু করছে, তো এটা কোনো ব্যাংক আসলে ইয়া না যে কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, এটা হবে না। আর মনে রাখবেন ইসলামী ব্যাংকিং কার্যক্রম এটা কিন্তু আছে 11টি ব্যাংকে। ইসলামী ব্যাংক 11টি ব্যাংকে, সর্বশেষ আছে যমুনা ব্যাংকে, সর্বশেষ যমুনা ব্যাংক। আর ইসলামী যে বন্ড, এই বন্ডটার নাম হলো সুকুক বন্ড। এই সুকুক বন্ড হলো ইসলামিক শরিয়া ভিত্তিক বন্ড। ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড হলো সুকুক বন্ড। আর ইসলামী ব্যাংকিং হলো 11টি ব্যাংকে আছে, সর্বশেষ যমুনা ব্যাংকে। ইসলামী বন্ড আছে সুকুক বন্ড। আর আর যে বিষয়টা, কিছু কিছু ব্যাংকিং কার্যক্রম আছে, যেমন পেপাল চালু করছে। পেপাল চালু এই পেপাল চালু করছে কিন্তু প্রথম পেপাল চালু করছে কিন্তু সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। আর ব্যাংক ছাড়া ব্যাংক ছাড়া মোবাইল ব্যাংকিং চালু করেছে। মোবাইল ব্যাংকিং, এটা নগদ। নগদ কিন্তু কোনো ব্যাংক নাই। এই নগদ চালু হয়েছে কিন্তু 18 অক্টোবর 2018। 9 অক্টোবর নাকি? নগদ চালু হয়েছে অক্টোবর 2018। নগদ নগদ কি আছে এখানে? নগদ সম্পর্কে রিসেন্ট ভিউতে আছে। নগদ আছে। নগদ তো খুব গুরুত্বপূর্ণ, অলরেডি আমি দেই নাই। নগদ কোথায় আছে ভাই? নগদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই টপিকটা দেওয়া হয় না, ছিল তো। হ্যাঁ, নগদ আছে 11 অক্টোবর। 11 অক্টোবর 2018। 11 অক্টোবর 2018। অর্থনীতি থেকে তো প্রশ্ন হয় ভাই, আমি উঠাবো না কেন? 11 অক্টোবর 2018 মোবাইল ব্যাংকিং চালু। তবে এটা উদ্বোধন করছে কিন্তু পরের বছর 26শে মার্চ, 19 সালের 26শে মার্চ উদ্বোধন করছে। সুকুক বন্ড হলো ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড। আর বাংলা বন্ড, এই বাংলা বন্ড কিন্তু লন্ডন স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়। লন্ডন স্টক এক্সচেঞ্জ লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ড অন্তর্ভুক্ত হয়। এবং এই বাংলা বন্ডে কিন্তু সহায়ক যে প্রতিষ্ঠান, এটা কিন্তু আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। বাংলা বন্ড লন্ডন স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত। আর সুকুক বন্ড হলো বাংলাদেশে ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড। নগদ হলো 11 অক্টোবর 2018। পেপাল চালু করছে সোনালী ব্যাংক। পেপাল মানে আন্তর্জাতিক অনলাইন লেনদেন। একজন বলছেন যে ক্লাস কোশ্চেন ভিউ রিসেন্ট ভিউ কত পার্সেন্ট কাভার করবে? বহু কাভার করবে। কোশ্চেন যদি একটু সহজ হয়ে যায়, কোশ্চেন ভিউ ক্লিক করবে। কোশ্চেন যদি একটু কঠিন করে বা একটু রিসেন্ট করে, তাহলে রিসেন্ট ভিউ ক্লিক করবে ইনশাল্লাহ। আর যদি কোশ্চেন মনে করেন 35 এবং 37 তোমার মতো হয়, তাহলে সবচেয়ে ভালো পরীক্ষা দিবেন যারা ক্লাস করছেন এবং যারা ভিউ পড়ছেন। খুব ভালো পরীক্ষা দিবেন তারা, যদি কোশ্চেন 35-37-এর মতো কঠিন হয়। সহজ হয়ে গেলে সবাই পারবে।
সহজ হওয়া উচিত না, কঠিন হওয়া উচিত। সহজ হইলে ভাব বাইরে যায়, দূর পড়তে হয় নাকি, জব সলিউশন থেকে সব আসে, তখন আর কেউ পড়ে না, স্মার্ট কোনো থিঙ্কিংও আসে না। কোশ্চেন করা উচিত অনেক কঠিন, তারপর যারা টিকে। দেখবেন অনেকেই আছেন 36-এ ক্যাডার হয়েছেন, তারা কিন্তু 37-এর প্রিলিতে ফেল করছেন। অনেকে 37-এ ক্যাডার, তারা কিন্তু আবার 38-এ প্রিলিতে ফেল করছেন, বহুত আছে। কারণ 36 আর 38 হলো বুকিশদের জন্য, বুকিশদের বিসিএস এটা। আর 35 এবং 37 এই দুইটা কিন্তু খুব স্মার্ট ছেলেপেলেদের জন্য, সবাই কিন্তু এখানে পাশ করেনি। আর কোশ্চেনই স্মার্ট ছিল, তার মানে এখানে তারা কিন্তু খুব মানে মেচিউরড, পড়াশোনায় খুব মেচিউরড। আর কোশ্চেনের প্রেজেন্টেশনই অন্যরকম ছিল। আর এখানে ছিল গদবাঁধা স্ট্যান্ডার্ড ছিল, আর এখানে কিন্তু খুব স্মার্ট কোশ্চেন ছিল। সবাই ওরা ব্যালেন্স করার জন্য হয়তো বা এরকম করে থাকে যে সিভিল সার্ভিসে বুকিশদেরও দরকার, আবার স্মার্টদেরও দরকার। স্মার্ট বলতে কি, যে সব তথ্য সম্পর্কে তার খুব ধারণা থাকে, এটা হলো স্মার্টনেস বোঝাচ্ছি আমি। স্মার্টনেস মানে এমন না যে কম নম্বর পেয়ে ফেল করা বা বেশি নম্বর পেয়ে পাস করা। স্মার্ট বলতে বোঝাচ্ছে যে তারা থিঙ্কিংটা খুব ক্লিয়ার। নগদ, নগদটা গুরুত্বপূর্ণ। দেখেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় বলছিলাম, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর হলো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, এই সম্পর্কে খুব ভালো আলোচনা আছে এবং খুব ভালো পারবেন আশা করি, খুব ভালোভাবেই পারবেন। এখানে বেশিরভাগই অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিকী, অষ্টম পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর হলো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, দুইটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে খুব মিল আছে। সেই অর্থাৎ কয়েকটা বিষয় জানা উচিত এখান থেকে, কয়েকটা বিষয়। যেমন এখানে আপনার দারিদ্র্যের হার একটু আগেও বলছি, মনে আছে হয়তো। দারিদ্র্যের হার এখানে লক্ষ্য কিন্তু 15%, আর এখানে লক্ষ্য কিন্তু 3%। তারপরে যে বলেন জিডিপি, জিডিপি প্রবৃদ্ধি এখানে কিন্তু 8.51%। তবে যদি 5 বছরে গড় বলে তাহলে কিন্তু 8%। আর এখানে গড় বললে 8%, আর এখানে 9.9%। এখানে গড় নাই, এখানে গড় নাই। জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার, মাথাপিছু আয়, মাথাপিছু আয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনো লক্ষ্য আমি পাই নাই। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মাথাপিছু আয়ের লক্ষ্য নাই। এটা কিন্তু 15.6%, 15.6%। আর মাথাপিছু আয় এখানে কিন্তু $12,500, $12,500 এটা লক্ষ্য। মূল কয়েকটা বিষয় লিখে দিলাম, যে মূল কয়েকটা মানে এই কয়েকটা বিষয় একটু বেশি গুরুত্বপূর্ণ। দারিদ্র্যের হার বলা হয়েছে, এই তিনটাই মনে রাখবেন, সবার আগে তিনটাই মনে রাখবেন। আর অনেক আছে আরো, এই যে আমদানি ব্যয়, এটা সেটা, এটা সাধারণত রিসেন্ট ভিউ থেকে পড়েন, রিসেন্ট ভিউ। পরীক্ষা কি আজকে দিবেন না কালকে দিবেন? তাহলে আমরা বাণিজ্যের উপরে কালকে ক্লাস নেই, আমাদের বিরতি প্লাস শিল্প বাণিজ্য, আমরা এটা টাচ করতে পারিনি। এটা ক্লাস আগামীকাল সকালে, সকালে ক্লাস দিয়ে কিন্তু পোস্ট দিতে ভুলে যাই, গ্রুপে পোস্টটা দিতে ভুলে যাই। পোস্টটা দিলে
মানে না জানলে তো কেউ ক্লাস করবে না। আপনাদের ক্লাসে বলি পোস্ট দেই না। আগামীকাল ক্লাস ইনশাল্লাহ সকাল, কালকে তো শুক্রবার, 8টায় ইনশাল্লাহ। কালকে 7:30টায় দেয়া যাবে, ইনশাল্লাহ 7:30টায়। শিল্প বাণিজ্য আর পরীক্ষাটি আজকে না নিয়ে পরীক্ষাটি আগামীকাল নিচ্ছি। পরীক্ষাকাল আগামীকাল রাত 9:30টায়। পরের পরীক্ষাটা সমস্যা হবে না, পরের পরীক্ষা সংস্থার পরীক্ষা। আগামীকাল সকালে ক্লাস নিয়ে আবার বিকালেও আমরা সংস্থা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এই ক্লাস আজকে, ও আচ্ছা আজকে নেব, হ্যাঁ ঠিক আছে। ক্লাস আজ, আজ রাত 10টায়। পরবর্তীতে আমরা আসবো রাত 10টায়। পরীক্ষা আগামীকাল। কালকে ক্লাস, কালকে আমরা অন্য টপিক পড়বো না, কালকে ক্লাস ঠিক। ক্লাস আজ রাত 10টায়, রাত 10টায়। আমাদের এখন ক্লাস নাই, কারণ 8টার সময় রিটেন ব্যাচের ক্লাস। 10টার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা 10টার সময় আবার আসবেন ইনশাল্লাহ। আমি গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি এখন। আজকে রাত 10টায় আবার ক্লাস।